প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আজ এসেছি 2017-18 সেশনের তৃতীয় বর্ষের ক্লাস ফিলোসফি অফ এডুকেশন অর্থাৎ 304 নম্বর কোর্সটি নিয়ে। আমি ইলোরা সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগে তোমাদের সাথে আমি 302 নম্বর কোর্সটি করিয়েছিলাম। আজকে আমার ফিলোসফি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা দর্শন, আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস। কলেজ যখন খোলা ছিল তখন তোমাদের সাথে আমি এই ক্লাসটি আগেও নিয়েছি। আগেও তোমাদের সাথে আমার ক্লাস হয়েছে, আমরা অনেক কিছু পড়েছি। আমরা শিক্ষা দর্শন কি, শিক্ষা কি, দর্শন কি, শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক, বিভিন্ন কিছু জেনেছি। তো আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছিল। তারপরে ক্লাস শুরু হয়ে যাওয়ার পর আমাদের যখন বন্ধ হয়ে গেল, আমাদের পড়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তোমরা শিক্ষা দর্শন ক্লাসটি, আমাদের আরও একজন যে ম্যাডাম নিচ্ছেন তিনি তোমাদের ক্লাসটি কন্টিনিউ করছেন। তোমরা আশা করি করছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আর সবচেয়ে বড় কথা, এই সংকটকালীন সময়ে আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো, পরিবারের সাথে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো শিক্ষার্থীরা, চলো আজকে আমরা শিক্ষা দর্শনের কোন টপিকটা পড়বো সেটা একটু দেখে নিই। তোমরা দেখো, আমি আজ তোমাদেরকে প্রকৃতিবাদ পড়াবো অর্থাৎ ন্যাচারালিজম। এটি একটি আমাদের মতবাদ। প্রকৃতিবাদ সম্পর্কে বিখ্যাত প্রকৃতিবাদী দার্শনিক রুশোর একটি বিখ্যাত উক্তি দেখো, এখানে বলা হয়েছে, হোয়াট ওয়াইজডম ক্যান ইউ ফাইন্ড দ্যাট ইজ গ্রেটার দ্যান কাইন্ডনেস। এটা হলো রুশোর একটি বিখ্যাত উক্তি। এই উক্তিটা যখন তোমরা অ্যাসাইনমেন্ট করবে, নোট করবে, তখন তোমরা দিতে পারো। শিক্ষার্থীরা দেখো, আর আরেকটি উক্তি দেখো, গো ব্যাক টু নেচার অর্থাৎ প্রকৃতিতে ফিরে যাও। সকল প্রকৃতিবাদী দার্শনিকরা এই কথাটার উপর জোর দিয়েছেন যে গো ব্যাক টু নেচার, প্রকৃতিতে ফিরে যাও। প্রকৃতিবাদের মূল কথাই হলো বাস্তববাদিতা, অর্থাৎ অধিবিদ্যার বাইরে যে বাস্তব জগৎ আছে সেই জগতের কথা প্রকৃতিবাদীরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। যে শিক্ষাটাই আমরা গ্রহণ করি না কেন, সেটা আমরা প্রকৃতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করব। অর্থাৎ প্রকৃতি আমাদেরকে শিক্ষা দিবে, প্রকৃতি আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে সহায়তা করবে। প্রকৃতির মাধ্যমে আমরা জানবো, আমাদের প্রতিভাকে বিকশিত করব। অর্থাৎ প্রকৃতিবাদীদের মূল কথাই হলো প্রকৃতি হলো শিক্ষার একমাত্র মাধ্যম অর্থাৎ উপকরণ। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমরা আমাদের আজকের মূল টপিকে চলে যাই। আমরা প্রকৃতিবাদী দর্শন পড়তে গেলে কি কি জিনিসগুলো পড়বো সেগুলো আগে দেখে নিই এবং রাইট ডাউন করে নিই। দেখো, আমাদের আজকের টপিক, প্রথমে আমরা পড়বো প্রকৃতিবাদ কি, ঠিক আছে? তারপরে পড়বো প্রকৃতিবাদী শিক্ষা দর্শন, তারপরে পড়বো প্রকৃতিবাদ অনুসারী শিক্ষার লক্ষ্য, প্রকৃতিবাদ অনুসারে পাঠ্যক্রমটা কি হবে, তারপরে হলো শিক্ষণ পদ্ধতি, প্রকৃতিবাদীরা শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কি বলেছেন সেটা আমরা পড়বো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের আজকের টপিক কি? 5টা টপিক আমরা মোটামুটি তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রকৃতিবাদের সংজ্ঞা দিতে গিয়ে প্রথমেই আমরা বলছি, ইন ফিলোসফি ন্যাচারালিজম ইজ দ্য আইডিয়া অর বিলিভ দ্যাট অনলি ন্যাচারাল লস অ্যান্ড ফোর্সেস অপারেট ইন দ্য ইউনিভার্সেস। ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ, সেটাকে আমরা বলতে পারি স্বাভাবিকতাবাদ। এটি হলো একটি ধারণা বা মতবাদ যা অনুসারে কেবলমাত্র প্রাকৃতিক নিয়ম এবং বলই হলো জগৎকে পরিচালিত করে। অর্থাৎ প্রাকৃতিক নিয়মের মাধ্যমে জগৎ পরিচালিত হয়, অতি প্রাকৃতিক অথবা আধ্যাত্মিক কোনো কিছু নয়। তোমাদেরকে আগেই বলেছি যে প্রকৃতিবাদ আধ্যাত্মিকতাবাদের অর্থাৎ ভাববাদের সম্পূর্ণ বিপরীত একটি মতবাদ। দার্শনিক পল কার্টস বলেন, প্রকৃতিতে বস্তুর নীতি দিয়েই সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায়। এই নীতিগুলোর মধ্যে আছে ভর, শক্তি এবং সায়েন্স কমিউনিটি দ্বারা স্বীকৃত ভৌত ও রাসায়নিক ধর্মগুলো। প্রকৃতিবাদকে সজ্ঞানগতভাবে একটি অন্টোলজিক্যাল ভিত্তিক উপাদান এবং একটি পদ্ধতিগত উপাদানে ভাগ করা যেতে পারে। শিক্ষার্থীরা, প্রকৃতিবাদ সম্পর্কে আমরা আরেকটু বলতে পারি। প্রকৃতিবাদ অনুসারে প্রকৃতি আসল, প্রকৃতি বাস্তব সত্তা আর সব মিথ্যা। প্রকৃতিবাদকে অনেকে ভাববাদের ঠিক বিপরীত মতবাদ বলে মনে করেন। প্রকৃতিবাদী দর্শনে পরস্পর বিরোধী বহু চিন্তাধারা থাকলেও
তারা নিম্নলিখিত বিষয়ে একমত: প্রকৃতিবাদ অনুসারে দৃশ্যমান জগৎই সত্য আর সবকিছুই মিথ্যা। প্রকৃতিবাদীরা জগতের সবকিছুকেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। প্রাকৃতিক কোনো ঘটনাই আকস্মিক ঘটে না, বিশ্ব প্রকৃতি কঠোর শৃঙ্খলা মেনে চলে। প্রাকৃতিক সকল ঘটনা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে। মানুষ প্রকৃতিরই অংশ, তাই প্রাকৃতিক নিয়মেই মানুষ জীবনের রীতিনীতি নিয়ন্ত্রিত হয়। মানুষ প্রাকৃতিক নিয়মের পরিবর্তন ঘটাতে পারে না। সমাজে সবকিছুই কৃত্রিম, তাই তারা বলেন, তোমাদেরকে আগেই বলেছি যে প্রকৃতিতে ফিরে যাও, অর্থাৎ গো ব্যাক টু নেচার। সৃষ্টিকর্তা এই জগৎকে সৃষ্টি করেছেন সুশৃঙ্খলভাবে। এই জগৎটাকে সুশৃঙ্খল, এই জগৎটাকে সুন্দরভাবে আমরা কি করব, পরিপূর্ণভাবে পড়ব এবং এই জগৎটাকে আমরা ফলো করব। কিন্তু মানুষ কি করে, মানুষ এটাকে ডিজেনারেট করে ফেলে, মানুষ এই জিনিসটাকে নষ্ট করে ফেলে। আমরা পরবর্তীতে এই জিনিসটায় আসছি। পরবর্তীতে দেখো আমাদের পরের টপিক, প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য। কি বলেছে? প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্যের বৈশিষ্ট্য। 1 নাম্বার দেখো, পরিবেশের সাথে সুসামঞ্জস্য সংগতি বিধান। আমাদের 1 নাম্বার পয়েন্ট, পরিবেশের সাথে সুসামঞ্জস্যপূর্ণ সংগতি বিধান। শিক্ষার অন্যতম লক্ষ্য হবে পরিবেশের সাথে শিক্ষার্থীর সামঞ্জস্য বিধান করতে শেখানো। শিক্ষা হবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া। পরিবেশের সাথে শিক্ষার্থীর সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ, অর্থাৎ পরিবেশ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং পরিবেশের সাথে আমাদের একটি সুসামঞ্জস্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থাৎ একাত্ম হয়ে যেতে হবে পরিবেশের সাথে, প্রকৃতির সাথে। এটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট। তারপরে দেখো আত্মসংরক্ষণ, অর্থাৎ সেলফ প্রিজার্ভেশন। আত্মসংরক্ষণ বলতে আমরা কি বুঝি? শিক্ষার লক্ষ্য হলো আত্মসংরক্ষণ, জীবন সংগ্রামে জয়ী হয়ে অস্তিত্ব রক্ষার উপযোগী করে শিক্ষার্থীকে গড়ে তোলা শিক্ষার লক্ষ্য। অর্থাৎ জীবন সংগ্রামে যাতে আমরা জয়ী হতে পারি, জীবন সংগ্রামে আমরা যেন কখনো পিছিয়ে না পড়ি, এই জন্য আত্মসংরক্ষণের কথা বলা হয়েছে। পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এমনভাবে করতে হবে, নিজেকে রক্ষা করে আমাকে চলতে হবে। আমরা জানি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমরা নিজেকে সেভাবে কি করব, পরিবেশের সাথে অভিযোজিত করব। তারপরে দেখো আত্মপ্রকাশনা, সেলফ এক্সপ্রেশন, অর্থাৎ আত্মপ্রকাশনা। আত্মপ্রকাশনা কি? শিক্ষার্থীর আত্মপ্রকাশ বা আত্মবিকাশে সহায়তা করা শিক্ষার অন্যতম লক্ষ্য। শিক্ষার্থী তার নিজের প্রকৃতি অনুযায়ী বিকাশ লাভ করবে, সমাজের কোনো প্রভাব বা নিয়ন্ত্রণ তার উপর থাকবে না। শিক্ষার্থীকে তার সামর্থ্য, ইচ্ছা, যোগ্যতা অনুযায়ী শিক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর নিজের যোগ্যতা, সামর্থ্য অনুযায়ী শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, বা তার প্রতিভার যাতে বিকাশ হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আমরা তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিব না। এটা হলো আত্মপ্রকাশনা। তাহলে শিক্ষা লক্ষ্যের মধ্যে আমাদের 3টা পয়েন্ট চলে গেল। একটা হলো সুসামঞ্জস্যপূর্ণ সংগতি বিধান, তারপর আত্মসংরক্ষণ, তারপর হলো আত্মপ্রকাশনা, তারপর হলো মানব উন্নয়ন। সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানব উন্নয়ন। আমরা মানব উন্নয়ন কি করে করব, শিক্ষার মাধ্যমে মানব উন্নয়ন কিভাবে করা যায়, সেটা আমাদের 4 নাম্বার পয়েন্ট। দেখো, শিক্ষা দ্বারা মানব জাতির উন্নতি হয়। বিবর্তনের ধারায় মানুষের ক্রমোন্নতি শিক্ষার লক্ষ্য। প্রত্যেক প্রজন্মের ভালো ভালো সামাজিক গুণগুলো রক্ষা করে পরিবর্তিত আকারে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হলো শিক্ষার লক্ষ্য। আচ্ছা, মানব উন্নয়ন তাহলে কিভাবে সম্ভব? তুমি এমন একটা কাজ করবে যেটা পরবর্তী প্রজন্ম তোমাকে ফলো করবে। অর্থাৎ এই পৃথিবীকে কি করতে হবে, পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে হবে, এমনভাবে করতে হবে যেটা পরবর্তী প্রজন্ম সেই জিনিসটাকে গ্রহণ করতে পারে এবং অতীতের জিনিসটাকে যেন মনে করে যে অতীত জিনিসটাকে আমাকে এমনভাবে এই সব কিছু তৈরি করতে হবে যে পরবর্তী প্রজন্মের কাছে যেন আমরা একটি সুন্দর সুষ্ঠু পৃথিবী গড়ে দিতে পারি। তারা যেন এসে মানে সুস্থ একটি পৃথিবী পায় পরবর্তী প্রজন্মের জন্য। তারপরে দেখো, ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সুখ লাভ। আমাকে এমন একটা সমাজ গঠন করতে হবে যেখানে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সুখ লাভ
গঠন করা হয় এবং ভবিষ্যতে যাতে আমার কোনো সমস্যা না হয় সেজন্য আমাদের খেয়াল করতে হবে। শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে ভবিষ্যতে শিক্ষার্থী যাতে দীর্ঘস্থায়ী সুখ লাভ করতে পারে সেদিকে লক্ষ্য রাখার কথা প্রকৃতিবাদী শিক্ষা দার্শনিকরা বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীর বর্তমানে শিক্ষা এমন হবে যেন সে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সুখ লাভ করে। তারপরে দেখো ভবিষ্যতের ঊর্ধ্বমুখিতা, এটা হলো আমাদের 6 নাম্বার পয়েন্ট, ভবিষ্যতের ঊর্ধ্বমুখিতা। যে শিক্ষার্থীর ইচ্ছা আগ্রহ এমনভাবে ব্যাপারগুলো পরিচালিত হবে যে আমার প্রবৃত্তির ঊর্ধ্বমুখিতা বলতে বোঝাচ্ছে যে আমার ভিতরে যে স্বাভাবিকতা আছে, আমার ভিতরের যে বোধটা আছে, এটা যেন একটা দীর্ঘস্থায়ী লাভ করে এবং ধীরে ধীরে সেই প্রবৃত্তি যেন আরো বাড়তে থাকে। ভালো কাজ করার প্রবণতা যেন প্রত্যেকটা শিশুর মধ্যে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। তাহলে আমার কি জিনিসগুলো দেখো, পরিবেশের সাথে সুসামঞ্জস্যপূর্ণ সংগতি বিধান, আত্মসংরক্ষণ, আত্মপ্রকাশনা, মানব উন্নয়ন, ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সুখ লাভ, তারপর হলো প্রবৃত্তির ঊর্ধ্বমুখিতা। আমরা যখন প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য পড়ব তখন আমরা এই পয়েন্টগুলো আলোচনা করব। এখন দেখো প্রকৃতিবাদের মূল বিষয়টা হলো বিশ্ব প্রকৃতি। মূলত প্রকৃতিবাদের জন্মই হয়েছে প্রকৃতিকে কেন্দ্র করে। প্রকৃতিবাদের মৌলিক বিষয়বস্তু হলো এই বিশ্ব প্রকৃতি, এর বাইরে যার কোনো কিছু অস্তিত্ব নেই। বিশ্ব প্রকৃতি হতে হবে পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের কি করতে হবে, বাস্তবভিত্তিক জ্ঞান আহরণ করতে হবে। তারপরে প্রকৃতিতে যে শৃঙ্খলা আছে, শৃঙ্খলাই হলো চিরন্তন, যাতে কৃত্রিমতার কোনো স্থান নেই, এখানে কৃত্রিম শৃঙ্খলার কোনো অবকাশ নেই। প্রকৃতিগত শিক্ষাকে বলা হয়েছে চিরন্তন, সুন্দর এবং পবিত্র, এবং শিক্ষার্থীর আত্মবিশ্বাস হবে প্রকৃতির প্রদত্ত। আমরা এই যে আত্মবিশ্বাস, আমাদের আগ্রহ, সবকিছু আমরা প্রকৃতি থেকে গ্রহণ করব। আমাদের জীবনযাপনের সমস্ত প্রণালী আমরা প্রকৃতি থেকে গ্রহণ করব। আমরা দেখো প্রকৃতিকে আমরা যদি যেভাবে সাজাই ঠিক সেভাবে প্রকৃতি সেভাবে থাকবে। মানুষ কিন্তু প্রকৃতিকে নষ্ট করে ফেলে, কিন্তু আমরা যদি প্রকৃতির সবকিছুকে সুন্দরভাবে ফলো করি, প্রকৃতির যে শৃঙ্খলাকে আমরা সঠিকভাবে গ্রহণ করি, তাহলেই আমাদের জীবন হয়ে ওঠে চিরন্তন, সুন্দর, পবিত্র। তারপরে দেখো শিক্ষার্থীরা, প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্যর পরে হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রমটা কি হবে? আমরা যখন নতুন কোনো ক্লাসে উঠি আমাদের কিন্তু পাঠ্যক্রমটা জরুরি হয়ে ওঠে, আমরা কিন্তু যা কিছু পড়তে পারি না। এখন প্রকৃতিবাদীরা পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে দেখো, তারা প্রথমেই প্রকৃতিবাদীরা কি বলেছেন, পাঠ্যক্রমে গণিত ও ভাষার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। আমার গণিত সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং আমাকে ভাষা সম্পর্কেও জ্ঞান থাকতে হবে, যে আমাকে ভাষা জানতে হবে। আমরা ইংরেজি ভাষার উপর খুব গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন যে আগে চাই বাংলা ভাষার পত্তন, বাংলা ভাষার পত্তন, তারপরে ইংরেজি ভাষার গাঁথুনি। আমার যদি মাতৃভাষাটা বাংলা ভাষাটাই যদি আমি না জানি তাহলে আমি কি করে ইংরেজি ভাষা শিখবো? এই জন্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও আগে কি বলেছেন, মাতৃভাষার উপর গুরুত্ব দিয়েছেন, ভাষার প্রয়োজনীয়তাকে স্বীকার করেছেন। সেটা তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করছি, একটু দেখো। প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত বিষয় যেমন পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্যান রচনা, কৃষি বিজ্ঞান ইত্যাদি বিষয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে। এসব বিষয় বোঝার জন্য প্রকৃতিবাদীরা ভাষা ও গণিতের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। এখন আমি যখন পদার্থবিদ্যা জানবো, রসায়নবিদ্যা জানবো, কৃষিবিদ্যা, উদ্যান কৃষি বিভিন্ন কিছু জানতে হলে আমাকে ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমি যদি ভাষা সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমি এগুলো জানতে পারবো না। এই জন্য প্রকৃতিবাদী শিক্ষায় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভাষার উপর, তারপরে গণিত শাস্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে প্রকৃতিবাদীরা কি করেছেন, পাঠ্যক্রমে কৃষ্টিমূলক বা মানবধর্মী বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। এখন কৃষ্টিমূলক বা মানবধর্মী শিক্ষা বলতে আমরা কি বুঝি দেখো, কৃষ্টি বা মানবধর্মী বিষয়, কৃষ্টিমূলক বা মানবধর্মী বিষয়গুলো যেমন হলো সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা ইত্যাদির বদলে বিজ্ঞানমুখী শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন প্রকৃতিবাদীরা। অর্থাৎ বিজ্ঞানকে সব থেকে বেশি তারা
গুরুত্ব দিয়েছেন। তারপরে প্রকৃতিবাদীরা ইতিহাসকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। আমি যদি আমার ইতিহাস না জানি তাহলে কিন্তু আমি আমার কোনো কিছুই, আমি আমার দেশের কথা জানতে পারবো না, আমি আমার পাঠ্যক্রমটা, আমার পড়াশোনার বিষয়গুলো অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমাকে অবশ্যই ইতিহাস জানতে হবে। একটি জাতি বলো, দেশ বলো, সমাজ বলো, সবার ইতিহাস কিন্তু সবার আগে আমরা জানতে হবে। আমরা দর্শন পড়ছি, আমরা কিন্তু সেই ইতিহাস গ্রিক ফিলোসফি থেকে আমরা ফার্স্ট ইয়ারেও পড়েছি, তোমরা জানো, আমরা দর্শনের ইতিহাসকে কিন্তু জেনে এসেছি। দর্শনের সেই সূতিকাগার গ্রিক ফিলোসফি থেকে যে শুরু হয়েছিল, সেখান থেকে আমরা শুরু করেছি। ইতিহাসকে কিভাবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো। মানব জীবনের বর্তমান অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে গিয়ে প্রকৃতিবাদীরা বলেন, বর্তমানকে বুঝতে হলে মানব জাতির অতীত ইতিহাসকে জানা দরকার। অতীতের অভিজ্ঞতা ও শিক্ষা বর্তমানকে ব্যাখ্যা করতে সাহায্য করে এবং মানব মনে ভবিষ্যৎ কাজের অন্তর্দৃষ্টি সৃষ্টি করে। তাই তারা ইতিহাসকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। যে আমি যদি অতীতের অভিজ্ঞতা নেই, অতীতের অভিজ্ঞতার মাধ্যমে কি হবে, আমার বর্তমানকে জানতে সহজ হবে এবং বর্তমানকে যদি আমি সহজভাবে জানতে পারি, ভবিষ্যৎকেও আমি সহজভাবে জানতে পারবো। অর্থাৎ ইতিহাস পাঠ্যক্রমের অন্যতম বিষয়বস্তু। তারপরে দেখো, শিক্ষার্থীরা যৌক্তিক ক্ষমতা বিকাশে সহায়ক বিষয়গুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ যৌক্তিক ক্ষমতা বিকাশে সহায়ক বিষয়গুলো। এখন যৌক্তিক ক্ষমতা বিকাশে আমাদের বিষয়গুলো কি হবে তোমরা দেখো। প্রকৃতিবাদ অনুসারে আধ্যাত্মিক প্রকৃতিকে গুরুত্ব দেয় না, আধ্যাত্মিকতাবাদকে কিন্তু প্রকৃতিবাদীরা গুরুত্ব দেয় না, সেই জন্য পাঠ্যক্রমে ধর্মশিক্ষার কোনো স্থান নেই। এই মতবাদ অনুসারে শিক্ষার্থী মুক্ত, তাকে প্রকৃতভাবে মুক্ত ও স্বাধীন হতে হলে তার যুক্তিবৃত্তির বিকাশ করতে হবে। সুতরাং শিক্ষার্থীর যৌক্তিক ক্ষমতা বিকাশে সহায়ক বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে কি, প্রকৃতিবাদ অনুসারে পাঠ্যক্রমে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হলো? গণিত, ভাষা, গণিতকে, তারপরে ভাষাকে, কৃষ্টিমূলক অর্থাৎ মানবধর্মী বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হলো, সাহিত্য, সঙ্গীত। প্রকৃতিবাদীরা ইতিহাসকে পাঠ্যক্রমে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা পাঠ্যক্রমের বিষয়গুলোকে পয়েন্ট আকারে মনে রাখবা। গণিত, কৃষ্টিমূলক, ইতিহাস, তারপরে যৌক্তিক বিষয়াবলীকে তোমরা এই যৌক্তিক ক্ষমতা এভাবে পয়েন্ট আকারে তোমরা মনে রাখার চেষ্টা করবে, যে যৌক্তিক ক্ষমতার মাধ্যমে আমরা কি করব, আমরা আমাদের পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলোকে পরিপূর্ণভাবে প্রকাশ করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদেরকে প্রথমে কি টপিক বলেছিলাম? প্রকৃতিবাদ আমাদের হয়ে গিয়েছে, প্রকৃতিবাদী শিক্ষা দর্শন এটাও আমাদের হয়ে গিয়েছে। প্রকৃতিবাদ অনুসারে পাঠ্যক্রম পড়েছি, আমাদের প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য হয়ে পড়েছি, পাঠ্যক্রমটাও পড়েছি। এখন আমাদের দেখো, আমাদের আজকের শেষ টপিক, সেটা হলো শিক্ষণ পদ্ধতি। প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষণ পদ্ধতিটা কি হবে? তোমার প্রকৃতিবাদীরা প্রথমেই বলেছেন যে বাস্তব অভিজ্ঞতার সাহায্যে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং এখানে আধ্যাত্মিকতাবাদকে তারা পুরোপুরি বাদ দিয়েছেন এবং পুরোপুরি বাদ দিয়ে তারা শিক্ষা গ্রহণ করার কথা বলেছেন। শিক্ষার্থীরা, আমি বোধহয় তোমাদেরকে একটা জিনিস বলতে সম্ভবত বলিনি বোধহয়। প্রকৃতিবাদী কয়েকজন শিক্ষা দার্শনিক, এই জিনিসটা বোধহয় তোমাদেরকে আমি একটু বলিনি। আমি শিক্ষণ পদ্ধতি বলার আগে আমি এই জিনিসটা একটু তোমাদেরকে, প্রকৃতিবাদী শিক্ষা দর্শনটা একটু বলে দিচ্ছি। দেখো, everything is good as it comes from the hands of the author of nature, but everything degenerates in the hands of man. তোমাদেরকে যেটা বললাম, যে আমাদের এই প্রকৃতিটা কিন্তু সুশৃঙ্খল আকারে থাকে, মানুষ এটাকে ডিজেনারেট করে। প্রকৃতিবাদ শিক্ষাক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করেছে। শিক্ষাক্ষেত্রে এই দার্শনিক চিন্তা প্রকৃতিবাদী শিক্ষা দার্শনিক নামে পরিচিত। আর প্রকৃতিবাদী শিক্ষা দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন অ্যারিস্টটল, স্পেন্সার, পেস্টালজি, রুশো, রবীন্দ্রনাথ প্রমুখ। শিক্ষার কোনো পাঠ্যক্রম নেই, প্রকৃতিগতভাবে বিবর্তনী শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয়বস্তুর পুনর্বিন্যাস করে, এটা হলো ডারউইনের বিখ্যাত উক্তি। দেখো, আধুনিক শিক্ষার উন্নয়ন অগ্রগতিতে প্রকৃতিবাদের যথেষ্ট অবদান রয়েছে।
প্রকৃতিবাদের মৌলিক বিষয়বস্তুই হলো প্রকৃতি। প্রকৃতিকে দিয়ে ধারণা হতেই শিশু শিক্ষা গ্রহণ করে। শিক্ষাক্রম, শিক্ষা সামগ্রী, শিশুর শিক্ষা পাঠ্যক্রম সমস্ত কিছু শিক্ষার্থী কী করে? প্রকৃতি নির্ভর। প্রকৃতির মাধ্যমেই একজন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে থাকে। বিশ্ব প্রকৃতি হলো শিক্ষার্থীর মূল বিষয়বস্তু। এই বিশ্ব থেকে শিশু কি করে? শিক্ষা গ্রহণ করে থাকে। তারপরে শিশুর অভিজ্ঞতাটাও হবে প্রকৃতি কেন্দ্রিক, স্বতঃস্ফূর্ত। প্রকৃতি থেকে শিশু স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণ করে থাকে এবং প্রকৃতিবাদের দৃষ্টিতে শিক্ষক হবেন দর্শক এবং পর্যবেক্ষক। পর্যবেক্ষক হবে মানে কি? শিক্ষক পিছনে থাকবেন। এখানে শিক্ষকের ভূমিকাটা গৌণ, মুখ্য নয়। শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষক কি করবেন? দর্শকের ভূমিকা পালন করবেন এবং পর্যবেক্ষণ করবেন। শিক্ষার্থীর কোনো ভুলভ্রান্তি কোনো কিছু হলে শিক্ষক সেটা ধরিয়ে দেবেন। ব্যক্তি কেন্দ্রিকতার নীতি অনুযায়ী শিক্ষক হবে। শিক্ষাটা হয়ে যাবে ব্যক্তি কেন্দ্রিক। এখন তোমার প্রতিভা কিসের মাধ্যমে বিকশিত হবে? তুমি কিভাবে তোমার উপর কোনো কিছু, একজন শিক্ষার্থীর উপর কোনো চাপ প্রয়োগ করা যাবে না, কোনো বিশেষ কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তাদের মতে শিক্ষা হলো ব্যক্তির সম্পূর্ণভাবে স্বাভাবিক প্রবণতা, স্বাভাবিক বিকাশ, নিয়ন্ত্রণ মুক্ত, নিয়ন্ত্রণ বহির্ভূত। প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার্থীর মূল্যায়ন হবে নিজস্ব ধারণ ক্ষমতা অনুযায়ী। তার একজন শিক্ষার্থীর কতটুকু ধারণ ক্ষমতা আছে সেভাবেই তার মূল্যায়ন হবে। তাকে কোনো কিছু সম্পর্কে চাপিয়ে দেওয়া যাবে না, তাকে কোনো ফোর্স করা যাবে না, তাকে কোনো মারধর বকাঝকা একদমই নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে একজন শিশুর স্বাভাবিক বিকাশ কিভাবে হয় সেই জিনিসটার প্রতি প্রকৃতিবাদীরা খেয়াল করছেন। রবীন্দ্রনাথ যদিও রবীন্দ্রনাথ ভাববাদী শিক্ষায়, ভাববাদী দার্শনিক, ভাববাদের কথা বলেছেন, কিন্তু তবুও তিনি প্রকৃতিবাদকে অনেক গুরুত্ব দিয়েছেন। তোমরা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের কথা জানো। সেখানে তিনি তার ছাতিম গাছের তলায় ছাত্রদের নিয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতেন। প্রকৃতির কাছাকাছি থেকে ক্লাস নিতেন, যে প্রকৃতির কাছাকাছি থাকতে হবে, প্রকৃতির সাথে নিজেকে একাত্মতা হতে হবে। এবং প্রকৃতিবাদের এই যে তারা বলেছেন যে গো ব্যাক টু নেচার, আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষ কিন্তু প্রকৃতিরই একটি অন্যতম অংশ। আমরা কিন্তু প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নই, আমরা প্রকৃতির একটা অংশ। এবং আমার যেটা মনে হয় যে মানুষ যখন মারা যায় তখন মনে হয় মানুষ প্রকৃতিতে মিশে যায়। এই জন্য প্রকৃতিটা এত সুন্দর। দেখো এই পৃথিবীটা যে এত সুন্দর একটা পৃথিবী, যে আমরা দেখছি সবকিছুই আমরা আমাদের যে এত মুগ্ধতা, সবকিছুই কিন্তু সৃষ্টিকর্তার অপার বিস্ময় ছাড়া আর কিছুই নয়। আমাদের উচিত না এটাকে ডিজেনারেট করা। প্রথম পয়েন্টেই তোমাদেরকে বলেছিলাম, এভরিথিং ইজ গুড অ্যাজ ইট কামস ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য অথর অফ নেচার, বাট এভরিথিং ডিজেনারেটস ইন দ্য হ্যান্ডস অফ ম্যান। আচ্ছা, সুতরাং বলা যায় শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের অবদান অনস্বীকার্য। আধুনিক শিক্ষায় বিজ্ঞান ভিত্তিক মৌলিক নীতি এবং ধর্মকেন্দ্রিক পেশাগত শিক্ষার উন্নয়নে প্রকৃতিবাদ বিশেষভাবে সহযোগিতা করেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে প্রকৃতিবাদটা কি। প্রকৃতিবাদটা সম্পূর্ণভাবে বাস্তব ভিত্তিক একটি মতবাদ এবং আধ্যাত্মিকতার বিপরীত একটি মতবাদ। তো তাহলে আমাদের কি হলো? প্রকৃতিবাদ কি সেটা আমরা দেখলাম, প্রকৃতিবাদী শিক্ষা দর্শনটা আমরা দেখলাম, প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য আমরা পড়লাম, প্রকৃতিবাদ অনুসারে পাঠ্যক্রম কিভাবে হলো সেটাও আমরা দেখলাম। এখন আসি আমরা শিক্ষণ পদ্ধতিতে। প্রকৃতিবাদ অনুসারে শিক্ষণ পদ্ধতিটা কি হবে সেই জিনিসটা দেখে নাও। এখন প্রথমেই আছে বাস্তব অভিজ্ঞতার সাহায্যে শিক্ষা। আমাদের বাস্তব অভিজ্ঞতার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। দেখো শিক্ষার্থীকে বাস্তব অভিজ্ঞতার সাহায্যে শিক্ষা দিতে হবে। বই পড়ার বদলে শিক্ষার্থী অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করবে। মনে করো এই যে আমরা খুব বলি না যে আমাদের স্টাডি ট্যুর দরকার,
আমরা অনার্সে যখন ভর্তি হয়ে যাই তখন আমরা বলি কি আমাদের স্টাডি ট্যুর দরকার, স্টাডি, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এই যে স্টাডি ট্যুরটা তাদের একটা কোর্সের একটা অংশ, যে হাতে কলমে শিক্ষা, আমরা বাস্তবে শিক্ষা গ্রহণ করব। আমরা বিভিন্ন লোকেশন, জাদুঘর দেখতে যাব, আমরা সমুদ্র দেখতে যাব, আমরা সুন্দরবনে বা যে এই প্রকৃতি কিভাবে নিজের হাতে প্রকৃতিকে সৃষ্টি করেছে এটা দেখতে যাব। আমরা খুব ব্যস্ত হয়ে যাই যে স্টাডি ট্যুরের সাথে। এই যে স্টাডি ট্যুরের বিষয়টাই কিন্তু যে শিক্ষা সফর, এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতার সাহায্যে এসেছে, যে বাস্তবতার নিরিখে আমি শিক্ষা গ্রহণ করব। আমাদের দেশে আমরা অনেক কম সুযোগ পাই। আমি অনেক জায়গায় পড়েছি বা আমি অনেক গল্প শুনেছি যে বিদেশেও দেখা যায় যে বাচ্চাদেরকে বিভিন্ন ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয়, যে একটা গরু কিভাবে বড় হচ্ছে, খাচ্ছে, বা গরু কিভাবে দুধ দিচ্ছে, বাচ্চাদেরকে বিভিন্ন ফার্ম হাউসে নিয়ে হাতে কলমের শিক্ষা যেটা, সেই জিনিসটা দেওয়া হচ্ছে। এবং এটাই কিন্তু শিক্ষার সত্যিকারের একটা বিষয়বস্তু, যেটা হয়তো বিভিন্ন সময়ে স্বল্পতা বা আমাদের সীমাবদ্ধতার জন্য আমরা করতে পারি না, কিন্তু বাস্তব ভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো শিক্ষার্থীর কাজের স্বাধীনতা। একজন শিক্ষার্থীর কাজের স্বাধীনতা প্রতি সব থেকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীর কাজে তাকে স্বাধীনতা দিতে হবে। সে হাতে কলমে নিজে কাজ করতে শিখবে, তাকে বাইরে থেকে কোনো কিছু শেখাবার প্রয়োজন নেই। অর্থাৎ শিক্ষার্থী নিজের হাতে সবকিছু করবে। আমরা যে কোনো একটা এই যে সৃজনশীল পদ্ধতিটা যেটা আবিষ্কার হয়েছে, তোমরা জানো যে আমরা একটা প্রশ্ন দিয়ে দিই, যে হুবহু প্রশ্নটাকে আমরা ঘুরিয়ে দিই। যে সৃজনশীল ব্যাপারটা কিন্তু এখানে শিক্ষার্থীর কাজের স্বাধীনতার সাথে সম্পর্কযুক্ত, যে তোমার যেটা মনে হয় তুমি লিখতে পারো, এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তুমি প্রকৃতিকে কিভাবে দেখছো, বা তুমি একটা যে কোনো বিষয়বস্তুকে তুমি কিভাবে দেখছো, সেই জিনিসটাকে তুমি ব্যাখ্যা করো। আমরা করি কি, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ইউনিভার্সিটিতে যখন গেলাম, আমাদেরকে প্রায় প্রশ্নে মূল প্রশ্নটা তো দেওয়া হতো, আমাদের প্রশ্ন কমন পড়ে যেত, আমাদেরকে বলা হতো কি তারপরে তোমার নিজস্ব ব্যক্তিগত মতটা একটু লেখো। তখন তো আমরা আকাশ ভেঙে পড়ে যেত মাথায়, যে দর্শনের বিষয়বস্তু আমরা নিজেরা কি করে লিখব, নিজের ভাষায় কি করে লিখব। তো আমি তোমাদেরকে ক্লাসেও বলেছি, তখন আমাদের স্যারদেরকে আমরা যখন প্রশ্ন করতাম যে স্যার নিজের ভাষায় দর্শন কিভাবে আবিষ্কার করব, নিজের ভাষায় কি করে লিখব, তখন স্যাররা আমাদেরকে বলতেন যে তোমরা যেটা মনে করো, এখানেই তো তোমাদের স্বাধীনতা, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, তোমরা যেটা খুশি সেটাই তোমরা তোমাদের নিজের ভাষায় ব্যাখ্যা করবে। এটাই হলো শিক্ষার্থীর কাজের স্বাধীনতা, পড়ার স্বাধীনতা, বিষয়বস্তুর স্বাধীনতা। আমি মনে করি স্বাধীনতা বলতে এটাই বোঝানো হয়েছে। তারপরে দেখো শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করবে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীরা হ্যাবিচুয়েটেড হবে। কৃষিক্ষেত্র বলো, সকল ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করবে। বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কি হবে, শিক্ষার্থীরা সঠিক একটি বিষয় জানতে পারবে এবং তার বিষয়বস্তুটা এবং তার সেই জিনিসটাকে আবিষ্কার করবে সেটা, এবং সঠিক হবে, এবং এখানে কোনো ভুলভ্রান্তি থাকবে না। এটাই হলো বৈজ্ঞানিক পদ্ধতি, মানে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। তারপরে দেখো শিক্ষার্থী কি করবে, অভিজ্ঞতাকে প্রাধান্য দিবে। তোমাদেরকে প্রথমেই বলেছি যে বাস্তব অভিজ্ঞতার সাহায্যে শিক্ষা, এখানেও আছে যে অভিজ্ঞতাকে প্রাধান্য দিবে। অভিজ্ঞতার মাধ্যমে যে শিক্ষাটা হবে সেটাই হবে মূল শিক্ষা। ধারণা বা কল্পনা এখানে গৌণ হয়ে যাবে, অভিজ্ঞতাই হয়ে যাবে এখানে মুখ্য। শিক্ষার্থীরা অভিজ্ঞতা ভিত্তিক যে শিক্ষার কথা বলা হয়েছে, সেটা প্রকৃতিবাদীরা ক্রীড়াচ্ছলে শিক্ষাকে মর্যাদা দিয়েছেন, কারণ সহজ খেলার মধ্যে দিয়ে শিক্ষার্থী তার প্রকৃতিকে প্রকাশ করে এবং কোন ধারায় সে বিকশিত হবে তার ইঙ্গিত তার খেলা থেকে পাওয়া যায়। খেলার ছলে শিক্ষার্থী নানা সৃজনী কাজে রত হবে, খেলার মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করবে। তারপরে দেখো এখানে শারীরিক কসরতকে শিক্ষার ক্ষেত্রে প্রকৃতিবাদীরা সব থেকে গুরুত্ব দিয়েছেন। শারীরিক কসরতটার কি, বিভিন্ন ধরনের ব্যায়াম, যোগ ব্যায়াম, মেডিটেশন ইত্যাদি বিষয়গুলো, বয় স্কাউট, বাগান করা, শিক্ষা সফর, শরীরচর্চা ইত্যাদি বিষয়ের উপর প্রকৃতিবাদীরা গুরুত্ব দিয়েছেন। তারপরে হলো আনন্দ এবং বিনোদনকে গুরুত্ব দিতে হবে। রিডিং ফর প্লেজার,
যদি আমরা শিক্ষায় আনন্দ না পাই, শিক্ষায় যদি আমরা কোনো বিনোদন খুঁজে না পাই, তাহলে সেই শিক্ষাটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। শিশুর যদি আগ্রহ না থাকে, তাহলে কখনোই সেই শিক্ষাটা সম্পূর্ণ হবে না এবং শিক্ষার্থী বলা মাত্রই কি হবে, শিক্ষার্থী বিষয়গুলো ভুলে যাবে এবং তার মাথায় ঢুকবে না। আমাদের যখন ভালো লাগে না কোনো কাজ করতে, আমরা কিন্তু সেই জিনিসটা আমরা করব না এবং আমাদের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। এটাই হলো প্রকৃতিবাদী শিক্ষার মূল বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রকৃতিবাদী শিক্ষার্থী কি হলো, বাস্তব অভিজ্ঞতাকে আমরা গুরুত্ব দিয়েছেন তারা, কাজের স্বাধীনতা, শিক্ষার্থীর ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন, অভিজ্ঞতাকে প্রাধান্য, খেলার ছলে শিক্ষার্থী শিখবে, খেলার মাধ্যমে শিখবে। যে বিভিন্ন বাচ্চাদেরকে খেলার মাধ্যমে যখন শিক্ষাটা দেওয়া হয়, বাচ্চারা কিন্তু সহজেই জিনিসটা ক্যাচ করতে পারে। তারপরে দেখো শারীরিক কসরত, যেটা তোমাদেরকে আমি বললাম যে বয় স্কাউট করে, তারপরে তোমার বাগান করা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে এবং সবচেয়ে বড় কথা, শিক্ষায় আনন্দ থাকতে হবে, অর্থাৎ রিডিং ফর প্লেজার। তারপরে এই তো শিক্ষার্থীরা, আমাদের এটুকুই আজকের মূল পড়ার বিষয়বস্তু ছিল তোমাদেরকে। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার আজকের টপিকগুলো। আমরা প্রকৃতিবাদ পড়লাম, এটা তোমরা অ্যাসাইনমেন্টটা তোমরা রেডি করবে যে প্রকৃতিবাদ কি, প্রকৃতিবাদী শিক্ষা দর্শন কি, শিক্ষার লক্ষ্য। পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু পড়বো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, নিরাপদে থেকো। আর আমি যা পড়েছি তোমরা বই পড়বে, বই পড়লেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে এবং তোমার তাহলে নোট করতেও সুবিধা হবে। তো সবাই খুব ভালো থেকো। আজ এ পর্যন্তই।